তোষামোদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। শাসক ও শোষক শ্রেণীর জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের স্বার্থ রক্ষায় কাজ করেন সংবাদকর্মীরা। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানাতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রশ্নগুলো সহজ। আমি নাজমুল আশরাফ। এই অনুষ্ঠানে আমরা চলমান নানা ঘটনার তথ্য এবং বক্তব্য তুলে ধরি। অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য এবং বক্তব্যের প্রতিক্রিয়া এবং বিশ্লেষণ। জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে আজ প্রধান নির্বাচন কমিশনার একটি স্পষ্ট বক্তব্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন আয়োজনে ডিসেম্বরের সময়সীমা পার করতে চায় না। আজ নির্বাচন কমিশন সদর দপ্তরে ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি একথা জানিয়েছেন। আমাদের আজকের আলোচনার বিষয়, ডিসেম্বরেই কি নির্বাচন হচ্ছে? এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন বীর মুক্তিযোদ্ধা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি। এছাড়াও আমাদের সাথে আছেন সাবেক সচিব জনাব আবু আলম শহীদ খান। আপনাকেও স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানটি গ্লোবাল টেলিভিশনের পাশাপাশি একযোগে সম্প্রচারিত হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও। প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য নিয়ে আমরা শুরুতে একটা প্রতিবেদন দেখে নিয়ে আলোচনাটি শুরু করব। সোমবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে দেখা করতে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে যান বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। সাথে ছিলেন হাইকমিশনের রাজনৈতিক ও শাসন ব্যবস্থা দলের প্রধান টিমোথি ডাকেট। সারা কুকের সাথে বৈঠকের পর গণমাধ্যমের মুখোমুখি হন সিএসি। বলেন, ডিসেম্বরকে মাথায় রেখে নির্বাচন কমিশন আগাচ্ছে। ডিসেম্বরে ভোট হলে অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। যেহেতু একটা টাইমলাইন আছে আর্লিয়েস্ট ইন ডিসেম্বর, সেটাকে মাথায় রেখে আমাদের প্রস্তুতি আমরা যাতে নিয়ে যাচ্ছি, যাতে ডিসেম্বরে ইলেকশন হলে তো সে অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। তো আমরা যাতে ওই টাইমলাইনটা মিস না করি সেভাবে প্রস্তুতি নিচ্ছি। প্রধান নির্বাচন কমিশনার জানান, ব্রিটিশ হাইকমিশন নির্বাচন কমিশনকে সহায়তা করতে চায়, তাই তারা জাতীয় নির্বাচন নিয়ে ইসির প্রস্তুতি কিরকম জানতে এসেছিলেন। পার্লামেন্টারি ইলেকশন নিয়ে আমাদের প্রস্তুতি কীরকম, আমরা কোন পর্যায়ে আছি, এখন কী ধরনের আমাদের প্রস্তুতি চলছে ইত্যাদি সম্পর্কে জানতে চেয়েছিলেন এবং ওনারা আমাদেরকে সহায়তা করতে চান ইন দ্য ডেমোক্রেটিক ট্রানজিশন অফ বাংলাদেশ। বৈঠকে সারা কুক বলেন, যুক্তরাজ্য চায় বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন। The UK is supportive of the consensus building and reform process. আব্দুল্লাহ শাফি, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনার দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি অনেকদিন ধরেই জানিয়ে আসছে। অনেক দল আছে যারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান না, আরও পরে চান। প্রধান উপদেষ্টা এরই মধ্যে ডিসেম্বরের ব্যাপারে বলেছেন, কিন্তু তিনি 3 ধরনের কথা বলেছেন। ডিসেম্বরের মধ্যে হতে পারে, যদি সংস্কার বেশি হয় আরও কয়েক মাস লাগতে পারে, এবং সবশেষ সময়সীমা তিনি উল্লেখ করেছেন জাতির উদ্দেশ্যে ভাষণে, সেটি হচ্ছে জুনের মধ্যে। এই 3টির মধ্যে তিনি নির্দিষ্ট করে কোনোটি বলেননি, প্রত্যেকটাই সম্ভাবনা, প্রত্যাশা, আশা করছেন এরকম। প্রধান নির্বাচন কমিশনার যখন বলছেন যে তারা ডিসেম্বরের সময়সীমা পার করতে চান না এবং সেই লক্ষ্যেই তারা কাজ করছেন, প্রস্তুতি নিচ্ছেন, আপনার কি তাহলে মনে হচ্ছে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন কমিশন নির্বাচন করতে বদ্ধপরিকর? কমিশন তো স্বাধীন প্রতিষ্ঠান, আমরা জানি, তারা সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান এবং সরকারের অবস্থান, এই সব কিছু সমন্বয় ছাড়া প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনের পক্ষে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করা কতটা সম্ভব? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যারা দুজনে একসাথে আছি, আমার সাথে আছেন আমার অত্যন্ত প্রিয়ভাজন সাবেক সচিব এবং 70 দশকের ছাত্রনেতা জনাব আবু আলম শহীদ খান, যিনি অত্যন্ত সুস্পষ্ট ভাষায় সরকারি চাকরি করেছেন সারা জীবন, কিন্তু অত্যন্ত সুস্পষ্ট ভাষায় কথা বলেন। তার কথা আমি শুনবো। আমাকে আপনি জিজ্ঞেস করেছেন, আমার কাছে সবসময় মনে হয়েছে যে প্রধান নির্বাচন কমিশনার যিনি, ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, অন্য সবই জানি, কিন্তু ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার কোনো পরিচয় নেই। কিন্তু আমার কাছে ওনাকে একটু স্পষ্টবাদী মানুষ মনে হয়েছে, কোনো ধানাই পানাই করা ছাড়া কথা বলা।
উনি বেশ যেদিন থেকে হয়েছেন সেদিন থেকে ওনার কথার মধ্যে আমি ফাঁক এবং ফাঁকি খুব বেশি পাইনি আমি, এবং আজকে যে কথাটা বলেন সেই কারণে ওনাকে আমি অভিনন্দন জানাই। কিছু লোক যদি না থাকে, কিছু মানুষ যদি দেশে না থাকে, খালি 18 কোটি লোক সংখ্যা দিয়ে এই দেশ চালানো যাবে না, মানুষ কিছু থাকতেই হবে। আমি আশা করব প্রধান নির্বাচন কমিশনার শেষ পর্যন্ত এই দেশে মানুষের ভূমিকাটাই পালন করবেন। তো ওনার আমি এটাও জানি ওনার কথাই শেষ কথা না। শেষ কথা বলার আইনগত অধিকার হলো সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যাদেরকে আমরা আশা করে অনেক বিশ্বাস করে, যাদের উপরে আমরা দায়িত্ব দিয়েছিলাম 8ই আগস্ট 2024 সনে, এবং যার প্রধান একজন খুব উঁচু মাপের মানুষ, নোবেল লরিয়েট অধ্যাপক জনাব মোহাম্মদ ইউনূস সাহেব। কিন্তু আজকে 7 মাস পরে, 7 মাস 2 দিন পরে, উনার ক্ষমতা নেওয়ার 7 মাস 2 দিন পরে আমার কাছে মনে হচ্ছে, একটু আগে যে আপনি কথাটা বললেন, উনি যেন কথা বলার মধ্যে, আমাদের দেশে একটা কথা বলে যে এই লোকটা সকালে একরকম বলে, দুপুরে আরেক রকম বলে, রাত্রে আরেক রকম বলে, সবসময় পেজ দিয়া কথা বলে। আর পেজ দিয়া যারা কথা বলে তাদের রাষ্ট্রের দায়িত্ব নেওয়া উচিত না, তারা ওই ডিপ্লোম্যাটিক জোনে থাকা উচিত। রাষ্ট্রের দায়িত্ব যে নিবে স্পষ্ট সুস্পষ্ট। মোহাম্মদ আলী জিন্নাহ, আমার 14 দফা, আমি পাকিস্তান চাই, আই উইল ফাইট ফর পাকিস্তান। মহাত্মা গান্ধী স্ট্রেট কথা, কুইট ইন্ডিয়া, তোমরা চলে যাও, আমরা দেখব। আব্রাহাম লিঙ্কন, ডেমোক্রেসি ইজ ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, এর বাইরে কোনো কথা বুঝতে চাই না। ফিডেল ক্যাস্ট্রো, হিস্ট্রি উইল অ্যাবজর্ব মি। এটা হলো যারা দায়িত্ব নেবেন, রাষ্ট্রের দায়িত্ব যারা থাকে, সেটা অবশ্য জনাব ইউনূস সাহেব তো আর পলিটিশিয়ান না, কিন্তু উনি তো একজন মহান মানুষ হিসেবে বিশ্বাস করতাম। উনি কেন এত কুটিল এবং জটিল কথা এখন বলতেছেন আমি কিন্তু বুঝতে পারি না। ওনাদের কথার মধ্যে সবসময় একটা পেস থাকে। এরপরে আছে ওই যে একটা, বাবু যত বলে পারিষদ দলে, বলে তার শতগুণ, আমি শুনে হাসি, আখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। 2 বিঘা জমির রবীন্দ্রনাথ ঠাকুর, শেষ সয়লেন। ওই যে বাবু যত বলে পারিষদ দলে, বলে তার শতগুণ, উনি একটা কথা বললে ইউনূস সাহেব তার উপর দিয়ে আবার গলা বাড়াইয়া, উনার যে চাকর আছে পিয়ারু, উনি আবার দেখবেন ওনার চেয়ে উঁচু কথা বল। প্রেস সেক্রেটারি, আচ্ছা যাও, প্রেস সেক্রেটারি আমি জানতেও চাই না। চাকর চাকরি করবে, রাজনীতি করতে হলে চাকরি ছাড়ে দেয়া করবে, যত বড় চাকরিই হোক সে কিন্তু গেঞ্জি, আর রাজনীতি যত ছোটই হোক সে কিন্তু শার্ট। আমি কিন্তু শার্ট, আমি পলিটিক্স করি, কিন্তু যিনি চাকরি করেন উনি কিন্তু গেঞ্জি। উনার এই কথা, শার্টের নিচে থাকবে গেঞ্জি। উনার কিন্তু এইসব কথা বলা উচিত না, এগুলো কিন্তু ইতিহাসে লেখা থাকবে যে বাবু যত বলে পারিষদ দলে, বলে তার শত। এরপরে আছে কিছু বাচ্চা কাচ্চা ছেলে পেলে, এখন আবার প্রথম করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপরে করছে নাগরিক কমিটি, এখন আবার করতেছে কি পার্টি, জাতীয় নাগরিক পার্টি। এরা আবার আমাদের সন্তান মহামানব, সাংঘাতিক কাজ করে ফেলছে। 5ই আগস্টে 1 মাসেই আল্লাহর ফেরেশতা হয়ে গেছে এরা সব, সমস্ত শক্তির অধিকারী, পিছনে আর ফিরে তাকায় না। যখন যা বলতেছে, মনে যা আসতেছে তা বলতেছে, মন যা চাচ্ছে তা করতেছে, এবং তাদের কথায় বার্তায় ওই ইলেকশন, হাসিনার ফাঁসি হওয়া পর্যন্ত যদি ইলেকশনের কথা মুখেই আনা যাবে না, একজনে আমাদেরকে সাবধান করতেছে। এর আগে আরেকজনে বলছে যারা নির্বাচন চায় তারা হলো ভারতের দালাল এবং দেশদ্রোহী। এটা নাসিরুদ্দিন, জনাব নাসিরুদ্দিন পাটোয়ারি, ওনার কথাবার্তা এখন অমৃতবাণী আর এখন শুনি না। তারপরে
সর্বশেষ যাকে নেতা বানানো হইলো 26 বছরের আমার সন্তান, তার নাম বোধহয় নাহিদ, ও আবার বইলা ফেললো না এখন যে পরিবেশ পরিস্থিতি আছে আইন শৃঙ্খলার, এইবার ইলেকশনটা হওয়া ঠিক হবে না। সেই যে বাচ্চাদেরকে খাওয়ানো, না খাইতে চাইলে মার যে কত কষ্ট হয়, বাবা খাও একটু একটু খাও, না না আমি মিষ্টি দিয়ে ভাত খাবো না, কি দিয়ে খাইবা, লবণ দিয়ে খাবো, না না আমার লবণ ভালো লাগে না, হ্যাঁ আমি রসগোল্লা খাবো। এই যে ছেলে পেলেদের আবদার, এই আবদার করে এই দেশটাকে এমন একটা জায়গাতে নিচ্ছে, নিশ্চয়ই তারা কিছু ভালো কাজ করছে 5ই আগস্টের আগে, এইটা আমি অস্বীকার করব না। তাদের সাহসিকতা ছিল, সব কিছুই ছিল, কিন্তু তাদের পিছনে একটা কালো শক্তি কাজ করছে। ওই কালো শক্তি যাদেরকে তারা বলছে ভ্যানগার্ড, এই কালো শক্তির শক্তিতে তারা শক্তিমান হয়ে কাজ করার কারণে এখন নিজেরা আর কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না। কোনো সেই সময় শক্তি তাদের নিয়ন্ত্রণ করছে, সেই কালো শক্তি তাদের নিয়ন্ত্রণ করছে, ব্যবহার করছে, এবং তারা নিজেরা যখন কাজ করতে যাচ্ছে তারা ভুল করছে, এখানে গিয়ে মার খাইতেছে। আমি তো ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, জেনারেল সেক্রেটারি ছিলাম, মুক্তিযোদ্ধা ছিলাম, আমার গায়ে একজনে হাত দেব জীবনে, এটা তো আমি কল্পনাই করি। এইগুলা তো হলো একদম ছোট মানুষের কাজ। একজন ছাত্রনেতার গায়ে একজন হাত দেব, মাহমুদুর রহমান মান্না, নূরে আলম সিদ্দিকী, হ্যাঁ মনিরুল হক চৌধুরী, শাহজাহান সিরাজ, আসমা, এদের গায়ে আব্দুল কুদ্দুস মাখন, ফজলুর রহমান, এইসব লোকের গায়ে, আকরাম হোসেন, এদের গায়ে হাত দিবে কেউ? তো চিন্তাই করে না। এত প্রত্যেক দিন মারামারি করে নিজেরা নিজেরা, এত বুঝেই না যে এটা একটা রাষ্ট্র, এবং রাষ্ট্রে 18 কোটি মানুষ আছে, সব কিন্তু দেখতেছে। আগে কিন্তু খুব দেখতো না, কারণ আগে আজকের মতো ইলেকট্রনিক্স মিডিয়া বা পাবলিক মিডিয়া ছিল না। এখন তো সব কিছু টিপ দিলেই আমেরিকা থেকে দেখে ফেলে 1 সেকেন্ডে। কাজে এই অবস্থা দ্বারা এই ছেলেপেলেরা যা করতেছে, আমি জানি না এরা কোন দিকে দেশটাকে নিয়ে যেতে চায়, কিন্তু সবকে যদি বাঁচতে হয়, সব কিছুকে যদি বাঁচাইতে হয়, আমি শুধু ছেলেপেলেদেরকে তো বলবই, আমি ইউনূস সাহেবকে হাত জোর করে অনুরোধ করব, আপনি কিন্তু একজন মহৎ মহান ব্যক্তি, আপনি নোবেল লরিয়েট, বাঙালি মুসলমানের ছেলে, আপনি আমাদেরকে গৌরবান্বিত করছেন। এমন জায়গাতে যায়েন না যে ইতিহাসের কালো অধ্যায়ে আপনার নামটা লেখা হয়। এমন জায়গায় আপনি দেশটাকে নিয়েন না যে জায়গায় দেশটা গেলে পরে রক্তের সাগরে ডুবে যায় দেশ, সিংহাসন, আপনার সিংহাসন ডুবে। এই জায়গায় দেশটাকে নিয়ে না। আমি যা দেখতেছি এটা কোনো দেশ না। ইউনূস সাহেব এখন যে দেশটা, ইট ইজ নট এ দেশ। এই দেশে কোনো মানুষের জীবনের নিরাপত্তা নাই। আমি এখানে বসে আছি, আমার জীবনের নিরাপত্তা নাই। হাঁটলে পরে 10 বার পিছনে ডাইনে বামে তাকাই, আমি ফজলুর রহমান, অথচ আমি চোখ বন্ধ করে হাঁটতাম গান গাইতে গাইতে শাহ আব্দুল করিমের। আগে কি সুন্দর দিন কাটাইতাম। আমি ছিলাম সেই মানুষ, রমনা পার্কে সকালবেলা গিয়ে হাঁটতাম। এখন 3 মাস 4 মাস যায় রমনা পার্কে যাই না। আমার এমনি হাইকোর্টে যাওয়ার সময় আমার 3 বার তাকাইতে হয়। আমি কাউকে বলি না কখন কোথায় যাচ্ছি। এই যে একটা অনিশ্চিত জীবন ব্যবস্থা ইউনূস সাহেব সৃষ্টি করছেন, কোথায় কে মারা যাচ্ছে, কোথায় কার বাড়ি ডাকাতে হয়ে যাচ্ছে, গুলশানে কার বাড়িতে লুণ্ঠন হয়ে যাচ্ছে, কোথায় মব চলে যাচ্ছে, মগ চলে যাচ্ছে। এই যে দেশ, এই দেশটা তো ইউনূস সাহেবের সময় আমরা আশা করি না। এখন আবার প্রতিদিন পত্র পত্রিকায় দেখি, পত্র পত্রিকা না ইউটিউবে টিপ দিলেই দেখি আমাদের যে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক, আল্লাহ তুমি মাফ করো, ওইখানে যাতে কোনো প্রবলেম না হয়। আমরা এই জায়গাটায় আবার ফিরবো, ওইখানে যাতে কোনো, আমাদের যে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক যে জায়গা, ওই জায়গায় যাতে কোনো প্রবলেম না হয়। তাদের শুভবুদ্ধির উদয় হবে, এবং ইউনূস সাহেবের সবচেয়ে বেশি শুভবুদ্ধির উদয় হবে, না হলে উনিও ডুববেন, দেশকেও ডুবাবেন। জি, জনাব আবু আলম শহীদ খান, প্রধান নির্বাচন কমিশনার যেটি বলেছেন বেশ স্পষ্ট এবং শক্ত অবস্থান, যেটি অ্যাপ্রিসিয়েট করলেন জনাব ফজলুর রহমান। এই অবস্থানটা তার বা কমিশনের ধরে নিচ্ছি আমরা, কিন্তু সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল, যেটি এর আগে আমরা শুনেছি ডক্টর ইউনূস বারবারই বলেছেন যে ঐক্যমতের ভিত্তিতে, সব দলের ব্যাপারে তো, সব দল তো ডিসেম্বর নির্বাচনের ব্যাপারে ঐক্যবদ্ধ না। সেই ক্ষেত্রে ওনার এই অবস্থান নেয়ার পেছনে কি কারণ থাকতে পারে? ধন্যবাদ আপনাকে। ফজলু ভাই তো তুখোড় ছাত্র নেতা, তার সাথে বসে কথা বলা তো একটা বিপজ্জনক, যে এত বেশি জানেন উনি এবং এত বেশি সংগ্রামের সাথে ছিলেন যে উনি অনেক কিছু বলতে পারেন, একাই সামলে নিতে পারতেন পুরো জিনিসটা।
ডক্টর ইউনূসের ব্যাপারে তো উনি পরিষ্কার বললেন যে, বা আপনি যেটা বললেন যে ডক্টর ইউনূস সাহেব নির্বাচনের ব্যাপারে ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন কথা বলছেন। কথাগুলো সবগুলো আবার আগেও শর্তযুক্ত। বলছেন ডিসেম্বর কিছু সংস্কার হলে, না হলে আরও বেশি কিছু সংস্কার হলে জুলাই। যখন একটা আলোচনা হলো যে জুলাইতে তো দেশের আবহাওয়া নির্বাচনের উপযোগী থাকে না, তখন আবার ফিরে আসলেন মার্চে, আবার ডিসেম্বরে কথা বললেন। এর মধ্যে নাহিদ সাহেব যখন বললেন যে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, এই বছর নির্বাচন করা যাবে না, তখন আবার মার্চ এবং জুলাই। তো তার মানে ডক্টর ইউনূসের ভিন্নতা বক্তব্য হচ্ছে, মানে কি এই ছাত্রদের দ্বারা প্রভাবিত? কারো দ্বারা অবশ্যই প্রভাবিত, অথবা উনি চিন্তা করছেন, উনি বিভিন্ন যে ঐক্যমত্যের বিষয়টা আছে, ঐক্যমত্য একটা বেশ বড় জিনিস। ঐক্যমত্য ক্যান বি এ ফান। আমরা তিনজন আছি, এখন এখানে একজন ভদ্রলোক আসলেন যে এই বিষয়ে আপনারা ঐক্যমত্যে আসেন, তো এই ঐক্যমত্যে আসা নাও সম্ভব হতে পারে। তখন উনি বলবেন আপনারা তো ঐক্যমত্যে আসেনি, সেজন্য আমি যেটা বলেছিলাম সেটা আমি করতে পারলাম না। তা আপনি তো এই ধরনের ঐক্যমত্য হবে না। ঐক্যমত্য যদি এখন আমি সব চিন্তা দল করি, এই ব্যাপারে ঐক্যমত্য সব দল হওয়ার মানে কি বাংলাদেশে বাস্তবতা এখন আছে? 50টার বেশি দল, কয়টা দলের কি পার্সেন্টেজ অফ নাগরিকদের সাথে যোগাযোগ আছে, কয়টা দল কি পার্সেন্টেজ অফ ভোট পায়? কারণ আমাদের দেশে তো সব নির্বাচন খারাপ হয় নাই। আমাদের 91 আছে, 96, 2001, 2008 মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন, কিছু ছোটোখাটো প্রশ্ন ছাড়া, ওই যে অল্প কিছু আপনার সংস্কার ছাড়া আর কি। তো ওই রকম নির্বাচন। তো আপনার ওই নির্বাচনের ভিত্তি ধরে এখন ধরেন যে ওয়েটেজ অফ বিএনপির কথা, বিএনপি যদি বলে যে ডিসেম্বরের নির্বাচন, বিএনপি রিপ্রেজেন্টস 35-40% ভোটার, মানে আগের, এখন তাদের বাড়তেও পারে, আমাদের কাছে এখনকার স্ট্যাটিস্টিক্স নাই, বাট 35% 40%-এর কাছাকাছি তারা জনমতকে প্রতিনিধিত্ব করেন। তো সেইভাবে আরেকটি দল একটা পার্সেন্টেজ করেন, জামাত আরেকটা পার্সেন্টেজকে করেন। সুতরাং একেবারে ছোট 40টা দল যে পার্সেন্টেজকে করবেন, তো 40টা দল যদি মনে করে যে ডিসেম্বর নির্বাচন হবে না, এবং বিএনপি যদি মনে করে ডিসেম্বরে নির্বাচন হবে, তাহলে আপনার ওয়েটেজটা কোথায় যাবে? ওয়েটেজটা বিএনপির কাছে যেতে হবে, কারণ ওই 40টা দল মিলে কিন্তু 1% সব দলের ঐক্যমতের প্রশ্ন যদি ওই আসে, জন্য বলছি আমি, ওই জন্য ওখানে আসছি যে এই ধরনের ডেমোক্রেসি তো হবে না যে সব দলকে ঐক্যমত্য হতে হবে। তার মানে দ্যাট ক্যান বি এ ফান, দ্যাট ক্যান বি এ গেম। সুতরাং ওইটার জন্য আরেকটু গভীর আলোচনা করতে হবে। আমি আরও অপেক্ষা করতে চাই ওই আলোচনাটা করার জন্য। শুধু আজকে পার্সেন্টেজটা বললাম যে বিএনপির কথা, জামাতের কথা, অথবা আরেকটি দলের কথা, এবং যাকে আমরা স্বৈরাচারী ফ্যাসিবাদ বলে এখন যারা নাই মাঠে, তাদের তো মাঠে লোকজন আছে, তাদেরও ভোট আছে, এখন পর্যন্ত ওই দলটাও নিষিদ্ধ হয়নি। একসময় ইনক্লুসিভ নির্বাচন যদি হয়, যেটার জন্য আজকেও সারা কুক কিন্তু বলেছেন যে ব্রিটেন কিন্তু ইনক্লুসিভ নির্বাচন চায়। ইনক্লুসিভ নির্বাচন যদি হয়, কেন ইনক্লুসিভের কথা আসলো? আসলে এই জন্য যে একসময় এই ছাত্রদের পক্ষ থেকে বলা হচ্ছিল যে, ফজলু ভাই তো বাকিটা বলছেন, এই জায়গাটা টাচ করে নিয়ে ওটাকে বলি, যে ছাত্ররা বলছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে হবে। বাট আমরা জাতিসংঘের যে আলোচনা বা যে রিপোর্টের ভিত্তিতে আমরা গণহত্যার বিষয়টাকে সামনে আনতে চাচ্ছি, এবং জাতিসংঘের রিপোর্টটা হয়তো আমাদের কমিশনে, আন্তর্জাতিক অপরাধ কমিশনে সেটাকে আমলে নেওয়া হবে। তো আমলে নেওয়া হলে তো আপনি জাতিসংঘের রিপোর্টের আপনার পছন্দ মতো জিনিসগুলো শুধু আমলে ওখানেও নেবেন, কিন্তু inclusive বাকিটা নেবেন না, এরকম তো হবে না। সেখানে 2-3টা ইম্পর্টেন্ট জিনিস আছে, যে ফাঁসি দেওয়া যাবে না কাউকে, কোনো দলকে নিষিদ্ধ করা যাবে না, এবং ইনক্লুসিভ নির্বাচন করতে হবে। এরপরে আমাদের সেনাবাহিনী প্রধান যে কথা বলছিলেন ইনক্লুসিভ নির্বাচন, 3 দিন বা 2 দিন আগে ভারতের যে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র, তিনিও বলেছেন একটা ইনক্লুসিভ নির্বাচন হতে হবে। আজকে সারা কুক বলেছেন ইনক্লুসিভ নির্বাচন হতে হবে। সো এখন যদি পার্সেন্টেজ অফ ভোটার চিন্তা করি, তাহলে ওই যেহেতু এই আলোচনায় গেলাম, তাহলে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এদের কাছে, জামাতের কাছে লেস দ্যান 10% আছে, বিএনপি আওয়ামী লীগের কাছে 70%-এর বেশি ভোট আছে। তো বিএনপি আওয়ামী লীগ যদি মনে করে যে না ডিসেম্বরে একটা নির্বাচন হতে পারে, তখন বাকি 40-50টা দল কি মনে করলো, তাদের কথা শুনতে হবে। দ্যাট ইজ নট ডেমোক্রেসি। ডেমোক্রেসি তো যে বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। আপনি দলের সংখ্যা হিসাব না করে দলের ভোটের সংখ্যা করা যাবে না। ওই ঐক্যমত্যটা আমাদেরকে ভালো মতো বুঝতে হবে। সুতরাং ওই ঐক্যমত্যে ওয়েটেজ থাকতে হবে। এখন ওই যে জন্য বললাম যে ঐক্যমত্য একটা গেম প্ল্যান হতে পারে। আমাদেরকে ডিসেম্বরে একটা নির্বাচন কেন করতে হবে? আমরা বলছি যে, মানে মোটামুটি আমরা একমত হচ্ছি যে আমাদের যে গত 10 বছরের শাসন, বা কেউ কেউ বলেন 17 বছর, যে যেটাই বলেন, আমি 14 সাল থেকে ধরি, যদি 14, 18 এবং 24-এর নির্বাচন ঠিকমতো হয়নি। নির্বাচনে মানুষজন ভোট দিতে পারেনি, ভোটাররা ভোট কেন্দ্রে যায়নি, রাতে ভোট হয়েছে, আমি তুমি ডামির নির্বাচন হয়েছে। তো এই নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছিলো বিগত সরকারের আমলে, যার ফলে গণতন্ত্র মানেই তো হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ উপায়ে অবাধ সুষ্ঠু, যেটা কুক আজকেও বলেছেন, এবং আমরা অনেক দিন ধরে যে লেভেল প্লেয়িং ফিল্ড,
অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, উৎসবমুখর অনেক আমরা বলি, কিন্তু এসব কথা ৭০ সালের নির্বাচনে ফজলু ভাইরা যখন ৭০-এর নির্বাচন করেছেন তখনও বলতে হয় নাই। তখন একটা সামরিক শাসন ছিল, তখন এই আমাদের এই কোয়ালিফিকেশনগুলো করার দরকার ছিল না। প্রতিদিন এখন কোয়ালিফিকেশন বাড়ে, মানে নির্বাচনের কোয়ালিফাই করতে হয়, বা কারণ কি ভালো নির্বাচন হয় না। তো এখন আপনি হয় নাই বলে তো এটা ফ্যাসিবাদ, হয় নাই বলে এটা স্বৈর শাসন, সেই জন্যই তাই না? পতন হয়েছে। তার উল্টাটা কি? তার মানে স্বৈর শাসন থেকে মুক্তির পথটা কি? গণতন্ত্র। সো আপনি স্বৈর শাসন থেকে মুক্তির জন্য আমাদের গণতন্ত্রে যেতে হবে। ডক্টর ইউনূস প্যারিসে থেকে যখন রওনা হন তখন অনেক কথার মধ্যে কিন্তু এইটাও একটা ইম্পর্টেন্ট এলাকা ছিল, যেটা আমরা এখন মিডিয়াতে এবং আমরা আলোচনা করছি না। উনি বলছেন কিন্তু যে এই যে 14, 18, 24-এর নির্বাচন হয়নি, নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, দেশে একটা স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী শাসন কায়েম হয়েছে, নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার গঠন করার মধ্য দিয়ে এটাকে সলভ করতে হবে, রিজলভ করতে হবে। তো সেইটা রিজলভ, কিন্তু সেখানে তো আবার শর্ত দিচ্ছেন যে সংস্কার ন্যূনতম। সংস্কার তো এটা তো নতুন আলোচনা। সংস্কার তো আমরা সবাই চাই, সংস্কার তো লাগবে। সংস্কারটা কি লাগবে? এখন সংস্কার নিয়ে আলোচনা করলে যে 600-র বেশি সংস্কার প্রস্তাব আছে, তা আপনি কি এই বছরের পর বছর ধরে আলোচনা করবেন? সার্জিস আলম যেমনটা বলছে যে শেখ হাসিনাকে ফাঁসিতে না ঝুলানো পর্যন্ত, ওনার বক্তব্য উনি হয়তো রিট্র্যাক্ট করবেন খুব শীঘ্রই, করা উচিত ওনাকে, উনি যদি শুনেন বা ওনার কাছে রিপোর্ট হয় যে ফাঁসিতে না ঝুলানো পর্যন্ত নির্বাচনের কথা কেউ বললে সে কি ফ্যাসিবাদের দোষর অথবা ট্যাগ করাই যাবে না। তো আপনি শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাবেন, ওই যে জাতিসংঘের কথা বলেন, জাতিসংঘ তো কাউরে ফাঁসিতে ঝুলাতে চায় না, আবার জাতিসংঘের রিপোর্টের ভিত্তিতে আপনি মামলা সামনে নিয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা ফাঁসি আমাদের দেশে আছে, ফাঁসিতে ঝুলাবেন। তো এই যে আমাদের যে অবস্থা, আমরা তো গত 20 বছরে যদি পর্যালোচনা করি, ফজলুল ভাই তো হাইকোর্টে প্র্যাকটিস করেন, সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন, একটা ফাঁসির আদেশ লোয়ার কোর্টে হওয়ার পরে সেই আদেশ কনফার্ম করতে 10, 15, 20, 25 বছরও লেগে যায়। তো এটা কত ফাঁসি যে আদালত দেবে সেটা না, সেটাও তো কোনো গ্যারান্টি নেই। আমি বলি ধরেন আদালত দিয়ে দিল, মানে নিম্ন আদালতে আমরা কোনোভাবে প্রভাব বিস্তার করলাম, অথবা নিম্ন আদালত নিজের থেকে দিল, তারপরে তো এটা করতে 20 বছর লাগতে পারে। তো এখন কি জনগণ 20 বছর অপেক্ষা করবে ভোট দেওয়ার জন্য? ওই 20 বছর পরে তো আমাদের অনেক ভোটার, মানে আমরাই তো থাকবো না, আমি তো আর ভোট দিতে পারবো না তাহলে জীবনে। তো এবং ওনার বিরুদ্ধে যতগুলো মামলা, একটা মামলায় ফাঁসি হলে তো আপনি ফাঁসি কার্যকর করতে পারবেন না, বাকি 150, 200, 300 মামলা যে করছেন অলরেডি, সেই সব মামলারও তো বিচার শেষ করতে হবে। তা আপনি যে পরিমাণ মামলা করা হয়েছে এবং যে পরিমাণ মামলা মানে যে হিসাবভাবে করা হয়েছে, সেই মামলাগুলো শেষ করতে তো আপনার 100 বছরও লেগে যেতে পারে। সো ওইটা কোনো কথা না। শর্ত দেওয়া মানে নির্বাচনকে অনিশ্চিত করে দেওয়া। এখন নির্বাচন কমিশন, যেটা ফজলু ভাই বললেন যে নির্বাচন কমিশনের পরও সরকারের কথা থাকে, এটা আমি মনে করি যে হ্যাঁ সরকারের কথা থাকে, বাট কথা থাকার কথা না। যদি আমরা নির্বাচন কমিশনের স্বাধীন এবং সার্বভৌম মনে করি, তাহলে নির্বাচন কমিশন নিজের থেকেই নির্বাচন শিডিউল ডিক্লেয়ার করতে পারে। উনি সাহস থাকলে উনি অবশ্যই ডিক্লেয়ার করতে পারে অক্টোবরে। কিন্তু আমাদের কনস্টিটিউশন, শহীদ ভাই ছোট করে শুনবো, নির্বাচন কমিশনের এই অবস্থান থেকে কি কেউ এরকম ব্যাখ্যা করতে পারে বিএনপি ডিসেম্বরে চাইছে, নির্বাচন কমিশন ডিসেম্বরের কথা বলছে? না, এটা ব্যাখ্যা করার কোনো কারণ নেই, কেন ওনার সাথে বিএনপির কোনো কানেকশন কেউ এস্টাবলিশ করতে পারবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, বিএনপি নির্বাচন যাচ্ছে ডিসেম্বরে হতে পারে, মার্চে হলে বিএনপি কী করবে সেটা ওনারা আলোচনা করবেন, বাট ওটার সাথে কোনো সম্পর্ক নেই। এটা ইউনূস সাহেব যখন প্রথম বলেছেন তখন থেকে প্রিপারেশনটা নেওয়া আছে, সুতরাং প্রধান উপদেষ্টার গতিতে ওনারা যাচ্ছিলেন, এখন ওনারা পরিষ্কার হচ্ছেন এবং ওনারা কিন্তু করতে পারেন এটা। হ্যাঁ, আমাদের কনস্টিটিউশন অনুযায়ী নির্বাচন কমিশন যখন শিডিউল ঘোষণা করবে তখন সরকারের দায়িত্ব তাদেরকে সর্বত সহায়তা করা। সরকার এটা না যে সরকার ঠিক করে দেবে নির্বাচন কখন হবে। অফকোর্স দেশের বর্তমান প্রেক্ষাপটে বা আমাদের দেশে যে প্র্যাকটিস হয়ে আসছে বা আশেপাশের দেশে যে প্র্যাকটিসটা হয়, সেই প্র্যাকটিসে নির্বাচন কমিশন সাধারণত সরকারের সাথে আলোচনার ভিত্তিতে ডেটটা ঠিক করে, শিডিউলটা ঠিক করে। কিন্তু এরকম দুই সরকারের মাঝখানের সময়ের ক্ষেত্রে অন্যান্য দলগুলোর সাথে পরামর্শ তো একটা বাস্তবতা। ওটা করতে পারে, ওটা পরামর্শ করা বাস্তবতা, কিন্তু ওই যে নাম্বার অফ দল আর নাম্বার অফ ভোটার্স, না সমর্থনটা কার কত আছে সেইভাবে ওয়েটেজ দিতে হবে। ওইটা ওয়েটেজ যদি আমরা না দিতে পারি তাহলে একটা বড় ধরনের ভুল হবে এবং ওগুলো হলো বড় স্ট্যাটিস্টিক্যাল এরর। কারণ দেশে আপনি 52টা 60টা দল, আরো কতগুলো দল তো অলরেডি ইয়াতে আছে, পাইপলাইনে আছে, নতুন দল তারা তো 60। আমরা বিরতির পরে নতুন দলের নিবন্ধন নিয়ে কথা বলবো। ফজলুল ভাই আপনার কাছে আসবো, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আশা করছি ফিরে এসে আপনাদেরকে সাথেই পাবো। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আমরা আজকে আলোচনা করছি ডিসেম্বরেই কি জাতীয় সংসদ নির্বাচন হবে। আমাদের সাথে দুজন অতিথি আছেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান এবং সাবেক সচিব জনাব আবু আলম শহীদ খান। আমরা
বিরতির আগে নির্বাচন সংক্রান্ত আলোচনা করছিলাম, তার আরেকটু রেস্ট আনতে চাই। আজকেই নির্বাচন কমিশন একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে যারা নতুন দল নতুন নিবন্ধন পেতে চায় নির্বাচন কমিশনে নির্বাচন করার জন্য, তারা 20 এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবে। তার মানে নতুন দলগুলোর নিবন্ধনের একটা প্রক্রিয়া শুরু হয়েছে। অনেক নতুন দল হয়েছে, সবচেয়ে বেশি আলোচিত এনসিপি, জাতীয় নাগরিক কমিটি, নিশ্চয়ই তারাও নিবন্ধনের জন্য আবেদন করবে। কিন্তু নিবন্ধনের তো অনেক শর্ত আছে, একেবারে নতুন একটি দল সেই শর্ত কতটা পূরণ করতে পারবে সেটি নিয়েও প্রশ্ন আছে। তারা চেষ্টা করছে সেসব শর্ত পূরণ করতে। আমরা অতীতে দেখেছি নিবন্ধন নিয়ে কিন্তু অনেক নোংরামি হয়। অনেক ভালো রাজনৈতিক দল সব শর্ত পূরণ করেছে, সে নিবন্ধন পায় নাই। আবার কিংস পার্টি রাতে জন্ম নিয়ে সকালবেলা নিবন্ধন পেয়ে গেছে, এরকমটা হয়। এবার নিশ্চয়ই এরকমটা হবে না। ফজলুল ভাই, আপনি কি মনে করেন? ওই আমার একই কথা যে এই যে দলটা হলো, আমার জানা মতে যতটুকু আমি জানি এই ধরনের দল বাংলাদেশে বা কোথাও ওই যে শুধু 26 বছর ছাত্ররা, বছরটা আমি ধরতেছি ওইভাবে, ছাত্ররা শুধু, এবং এমন একটা অবস্থা হয়েছে এই ছাত্ররা 26 বছর কিন্তু কেউ লেখাপড়া করে না, অনেক আগে নেতারা কিন্তু পরে যে জেলায় জেলায় যাবে, এখানে গিয়ে দেখবেন কলেজের সমস্ত ছেলেরা এই দলটাতে ঢুকছে। থানাতে গেলে দেখবেন 8, 9, 10 এর ছেলেরা এই দলটাতে, ওইটা ছাত্রদের দল, ছাত্রদের রাজনৈতিক দল। ছাত্র যদি বলি তাহলে তাদের পড়ালেখা কোথায়? আমি এই কথাটা 3টা জেনারেশনে এই ছেলেরা ইউনূস সাহেব নষ্ট করে দিচ্ছে। কিভাবে? যে জনাব ইউনূস সাহেব বলেন যে ছাত্ররাই আমাকে এইখানে বসাইছে, নিয়োগকর্তা, এবং উনি প্রতিদিন বক্তৃতা বলেন ছাত্র এবং তরুণেরা এই দেশ, আর কেউ কিছু না। এখন ছাত্র যে ছেলেটি ক্লাস 9-এ পড়ে একটা হাই স্কুলে বা ফার্স্ট ইয়ারে পড়ে একটা কলেজে একটা থানায়, সে গিয়ে ইউনো ওসি বা অফিসারদের সামনে গিয়ে পায়ের উপরে পা তুলে বসতে পারে কি আমি জাতীয় নাগরিক পার্টি করি, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এখন জাতীয় নাগরিক পার্টি করি। গেলে পরে এখানে বিএনপি বলেন, অন্য যে কোনো দল বলেন, সবাই পিছনে, ওরা হইল সামনে, এবং তারাই সব কিছু নিয়ন্ত্রণ করতেছে। এবং আমার জানা মতে, আমি যতটুকু জানি, যে পরিধিতে আমি জানি, সেইখানে যারা ওই যে সমন্বয়ক বা ওই যে বৈষম্য বিরোধী ছাত্র, এবং এখন যে দলটা করতেছে যারা নতুন, ওই যে নাহিদদের দলটা যারা করবে, তারা তাদের বুকের সিনা 42 ইঞ্চি 32 ইঞ্চি থেকে 42 ইঞ্চি অলরেডি হয়ে গেছে। তাদের স্বাস্থ্য ভালো হয়েছে, পকেটের স্বাস্থ্য ইতিমধ্যেই ভালো হয়ে গেছে সবার, সব। এবং এদেরকে দেখলে চেনা যায় না কি তারা, ওর বাড়ি কই, ও যে সমন্বয়ক বা ওই না পার্টিটা করে, ও কালুর ফুত, কালু কি করে, কালু মাটি কাটে। ওর ছেলে এখানে সমন্বয়ক হয়েছে বা ওই যে নতুন পার্টির নেতা হয়েছে একটা থানাতে। এটা আমি খারাপ মনে করি, গরিবের ছেলেও নেতা হইতে পারে। একটু ইন্টারাপ্ট করি ফজলুল ভাই, আপনার দলের বিরুদ্ধেও কিন্তু এরকম অভিযোগ আছে স্থানীয় পর্যায়ে, বিভিন্ন জায়গায় এই চাঁদাবাজি, আপনার দখলবাজি বা স্থানীয় প্রশাসনের উপর প্রভাব বিস্তার, যদিও আপনারা অনেক ব্যবস্থা নিয়েছেন। আমি কথাটা বলবো, এইটার উত্তরটা আমি দিব। আমি এটা বলছি কেন, এরা 3টা জেনারেশন নষ্ট করে দিয়েছে, এদেশে আর কোনো লেখাপড়া হবে না, শেষ করে দিচ্ছে এরা। 1, 2 নম্বর হলো এদের ওই যে বলে জন্মটা কোথায় হইতেছে, আমরা চোখ বুঝে তাকে এই করে ছেলে মেয়ের প্রেম হয়ে গেছে মনে করেন, মা বাপ রাজি হইতেছে না, কারো দুই পক্ষের কারো মা বাপ রাজি না, কিন্তু ছেলে মেয়ের প্রেম হয়ে গেছে। আমরা কিন্তু দেখা গেল ছেলে মেয়ে গিয়া কোর্ট ম্যারেজ করে ফেলছে, বা ওই কাজী সাহেবের কাছে গিয়া 2 বন্ধুর সাক্ষী রাইকে তারা মেচুর ছেলে মেয়ে বিয়ে করে ফেলছে। মা বাপ এটাকে বকাবকি করে শেখা করতে পারবে, কিন্তু এটা কিন্তু অবৈধ না। এই যে ছেলেরা দলটা করছে, এরা কিন্তু রাজপ্রাসাদে বৈশা দলটা করছে, রাজপ্রাসাদে বৈশা করছে। একটু বাপে কইছে যা তুই একটু নাইমে যা, নাইমে গিয়া এখান থেকে চলে যা, গিয়া তারপরে করে তারপরে আবার আয়। সবাই তো নামে নাই, আমি একটি ছেলে নামছে, আমি এটাই বলছি।
এবং ওই দুইজনকে রেখে দিয়েছে, তোরা বড় ভাই থাক, আমাকে চালাইবে, আমি যে কাজটা, এইটা হানিমুনটা তাদের আরো বাকি আছে। এই হানিমুনটা জনাব ইউনূস সাহেব তার সমস্ত আশীর্বাদ দিয়ে হানিমুনটা গিয়া করবে, সেটা কক্সবাজার করবে না, পৃথিবীর শ্রেষ্ঠ আরো অন্য কোনো জায়গায় তো হয়তো দেখা যাবে মায়ামিতে গিয়া করতেছে। এই দলটা হলো হানিমুন করার অবস্থাটার হবে কখন, যখন ওই দেখবেন 22 ঘন্টা 12 ঘন্টার থেকে 72 ঘন্টার মধ্যে দলটা এই সব কিছু পায়ে গেছে, রেজিস্ট্রি হয়ে গেছে, বিয়ার রেজিস্ট্রি হয়ে গেছে। এখন স্বামী স্ত্রী হিসাবে মা বাপ সব স্বীকৃতি দিছে, এখন হানিমুনে যাবে। হানিমুন কি? ইলেকশন। সেই হানিমুনে যদি তারা 10টা হুন্ডা, 20টা গুন্ডা, 40টা ডান্ডা, ইলেকশন ঠান্ডা, আমি ইউনূস সাহেবের যে ভাব বুঝতেছি, এই সরকারের যা ভাব বুঝতেছি, তারা যদি ওই দিকে যায় তাহলে তাদের পরিণত হবে এরশাদ সাহেবের মতো অথবা বিগত সরকারের মতো। এই যে সরকার যে পাস হয়ে তাদের মতো হবে, কেউ বাঁচবে না। আমি সব সময় একটা কথা বলি, এই বাংলায় শুধু বেলি চামেলি আর জুঁই ফুল ফুটে না, এদেশে রক্ত গোলাপ, রক্ত জো ফুটে। এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও ডাকে। এই কথাটা আমি সবসময় বলি। এটা মনে রাখতে হবে, রে জোয়ার ভাটার দেশ। অন্যায় যারা করবে, বাঙালি কিছুদিনের জন্য কুম্ভকর্ণের মতো ঘুমায়, কিন্তু যখন জাগবে 100 সিড অ্যাকশন খায়ও ঘুম পারে না বাঙালি। তারা কিন্তু জাগবে। ইউনূস সাহেব সেই দিকে যাচ্ছে, কালো অধ্যায়ের দিকে যাচ্ছে কিনা আমার মনে সবসময়, আমার মনটা সবসময় কাঁপে করে। আজকে কিন্তু আর এই প্রেক্ষাপট নাই, ওই যে 5ই আগস্টের প্রেক্ষাপট, লাখ লাখ মানুষ ওই যে দাওয়াতকান্দির থেকে ধরে একদম যাত্রাবাড়ি পর্যন্ত 10 লাখ মানুষের মিছিল হাইটে হাইটে আসতেছে, গাজীপুর থেকে দৌড়িয়া, শ্রীপুর থেকে দৌড়িয়া, হাজারে হাজারে, লাখে লাখে, ওই প্রেক্ষাপট কিন্তু না। মানুষের কিন্তু সমস্ত আশা এবং আকাঙ্ক্ষার মধ্যে জনাব ইউনূস সাহেব এবং তার সরকার কি বলবো, নোংরা পানি ডালিয়া দিয়েছে মানুষের মাথায়। এখন শুধু কাম হইল মব দেয়া, লুট করা। এখন চুরি, ডাকাতি, বদমাইশি, মেয়ে রেপ করা, চান্দাবাজি, ধান্দাবাজি করা, আর বড় বড় লোকের যেও আছে। আমি বলতে পারবো আমার কাছে কঠিন হিসাব আছে এই দেশের 90 লুটেরা শ্রেণী, এবং এরা এখন প্রতিষ্ঠিত লুটেরা ছিল গত 15 বছর, তাদের সাথে এখন সখ্য হয়ে গেছে যারা নতুন রাষ্ট্র ক্ষমতায় আছে তাদের। এটা অসম্ভব ব্যাপার একটা দেশে। এত যুদ্ধ করলাম, এত রক্ত দিলাম, এত রক্তের সাগর সৃষ্টি করলাম, সেইখানে এইসব 90 লুটেরাদের সঙ্গে এখন আবার আমাদের ছেলে পেলেদের আবার ভাব হয়ে গেছে। এরা নাকি 4 কোটি টাকার গাড়ি দেয়, এদেরকে নাকি মিটিং করার জন্য কোটি কোটি টাকা দেয়, এদেরকে নাকি বাইরে যাওয়ার জন্য হেলিকপ্টারের ভাড়া দেয়, 30,000 টাকার কম্বল দেওয়ার জন্য 30 লাখ টাকার হেলিকপ্টার দেয়। এই যে অবস্থাটা চলছে, এইটার লক্ষণ কিন্তু ভালো না, শুভ লক্ষণ না। মর্নিং শোজ দ্য ডে কথাটা কিন্তু বহুত পরীক্ষা নিরীক্ষার পরে এই কথাটা আসছে। দিনটা কেমন যাবে সকালবেলায় বোঝা যায়। ছেলেপেলে এরা কেমন, এটা কিন্তু তারা কেমন দেশ চালাবে তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা পড়লে, এটা কিন্তু তাদের গত 7 মাসে বোঝা গেছে। 7 মাসে কিন্তু অভিজ্ঞতা নাই তেমন কিছু, তো ভুল ত্রুটি হতেই পারে না। ভুল ত্রুটি হওয়া আমি অস্বীকার করব না। ওই আমি কালকেও বলছি, আজকেও বলি, মৌলানা আবুল কালাম আজাদ 22 বছর বয়সে ভারতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন। আবার গিয়া দেখা গেল 45 বছর পর আবার হয়েছে সে। তখন তাকে 45 সনে আবার হয়েছে। তখন তাকে জিজ্ঞাসা করছে, আগে যে প্রেসিডেন্ট ছিলেন আর এখন যে প্রেসিডেন্ট হলেন কংগ্রেসের, দুইটার পার্থক্য কি? বলল, আগে আমি যুবক ছিলাম, তরুণ ছিলাম, আমার বুদ্ধি ছিল, সেই বুদ্ধি দিয়ে যতটুক পারছি আমি চালাইছি, কিন্তু এখন আমার বয়স হয়েছে, আমার অভিজ্ঞতা হয়েছে, অভিজ্ঞতা আমাকে জ্ঞানদীপ্ত করছে, এখন আমি সুষ্ঠুভাবে ভারতবর্ষ চালানোর তো আমার অভিজ্ঞতা হয়েছে। অভিজ্ঞতা না হইলে জ্ঞান হয় না। ছেলেদের ভুল ত্রুটি করতে পারে, কিন্তু আমি কিন্তু দেখি ছেলেদের কিন্তু ওটা ভালো না। আমি জানি না এরা কবে ঠিক হবে। যদি ঠিক হয়, আমি আমার সন্তানরা আমি কোনো বকা দিতে চাই না, গালিও দিতে চাই না। যারা বলে, কিন্তু এই 7 মাসে কিছু পরিবর্তন কি দেখেন নাই ওদের? না, পরিবর্তন হয়েছে বিপরীত দিকে। যে ছেলেটি একটু সাবমিসিভলি দেখতাম হাঁটতেছে রাস্তা দিয়া, সে দেখলাম এখন একদম মানে উদ্যত হয়ে রাস্তা দিয়ে হাঁটে। যে ছেলেটি
দেখতাম যে যুক্তি দিয়ে সুন্দর বক্তৃতা করে কথা বলতেছে, সেই ছেলেটি এখন বলে হাসিনার ফাঁসি হওয়ার আগে নির্বাচনের কথা মুখেও আনা যাবে না। আচ্ছা, এই ছেলেটা আমাকে এই কথাটা বলতে পারে? ওর বাপের চেয়ে আমি ওর বাপের দেখি টেলিভিশন, ওর চাচারে দেখি, ম্যাক্সিমাম বয়স 65, ওর বাপের বা 60, আমার বয়স তো 77, আমি তো ওর বাপের ওপরও। এবং এমনও হইতে পারে আমি যখন মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলাম তরুণ, ওর বাপের সাথে ওর মার দেখাও হয়েছে না। কাজে আজকে এদের এইটা আমি সব সময় বলি আমার ছেলেকে আমি আমার সমস্ত সম্পত্তি লিখে দিয়ে দেব, কিন্তু আমি আমার ছেলের বেয়াদবি সহ্য করব না। এটা বড় মারাত্মক জিনিস। বাঙালি জাতি হেডমাস্টারকে দেখলে, আপনারও লেখাপড়া, আমরা স্কুলের হেডমাস্টার যার কাছে পড়ছি হাই স্কুলে, স্যার যাইতেছে রাস্তা দিয়ে, রাস্তা ফাঁক হয়ে গেছে, সালাম দিয়া সালাম করিয়া দূরে সরে গেছে। এটা কিন্তু আমাদের কালচার। প্রাইমারি স্কুলের যে মাস্টার, নতুন প্রজন্ম, ভিন্ন প্রজন্ম না, ভিন্ন প্রজন্মের অর্থ এই না। তাহলে ভিন্ন প্রজন্ম হলে ভাত খায় কেন? ভিন্ন প্রজন্ম হলে শুধু বাতাস খায় থাকুক। ভিন্ন প্রজন্মের তো কতগুলো জিনিস আছে যেগুলো বেসিক। এই বেসিক জিনিসগুলো তো আপনি বাদ দিতে পারবেন না এই সমাজ থেকে। আপনি মাকে মা ডাকবেন না, বাপকে বাপ ডাকবেন না, বাপ অসুস্থ হলে হসপিটালে দিয়ে যাবেন না। মানে মৌলিক মানবিক গুণাবলী যেগুলো, এগুলো থাকতেই হবে। কিন্তু এইগুলা যেন আমার মনে হয় এই ছেলেদের মধ্যে কি কারণে তার জন্য দায়ী কি তাদের পরিবার, তাদের শিক্ষক, নাকি বর্তমান পরিস্থিতি, নাকি যারা তাদের মদত দিচ্ছে? হয়তো অনেক পক্ষ আছে, আমি এই উত্তরটা আপনার কাছে শুনবো। তার আগে একটু সুবিধা আপনার কাছে আসতে চাই যে নতুনদের অনেক ভুল ত্রুটি বা সমস্যা আমরা দেখছি, এটা নিয়ে কথা বলছি, কিন্তু নতুনদের, তরুণদের নতুন ধারা, নতুন চিন্তার, নতুন বাংলাদেশের রাজনীতি চাহিদাও তো আছে। অনেকেই বলেন প্রচলিত রাজনীতির অনেক নেতিবাচক বিষয় নিয়ে মানুষ খুব হতাশ, সেই জন্য নতুনত্ব চায়। ওই জায়গাটা কি তারা পূরণ করতে পারবে না? হ্যাঁ, এখানে তো একটা সম্ভাবনা আছে, অবশ্যই আছে, যে যেহেতু একটা বর্তমান প্রেক্ষিতে একটা গ্যাপ আছে, সেখানে একটা নতুন রাজনৈতিক দলের বা তরুণদের রাজনৈতিক দলের একটা সম্ভাবনা থাকতেই পারে, যেটা স্বাধীনতা যুদ্ধের পরেও কিন্তু একটা তরুণ নির্ভর রাজনৈতিক দল, মুক্তিযুদ্ধ নির্ভর রাজনৈতিক দল গঠিত হয়েছিল, এবং সেটাও প্রথম দিকে খুবই পপুলার দল ছিল। পরের দিকে তাদের নিজস্ব ভুল ভ্রান্তি বা নানান কারণে তারা কিন্তু এখন আর নাই, অস্তিত্বই নেই বলতে গেলে। তো সেই জন্যই ওই কশনটা, যেটা ফজলুবের যে কশনটা বলছেন, যে আপনি রাজনীতি করেন, রাজনীতিটার আপনি আদর্শটা ঠিক করেন, এই যে সেকেন্ড রিপাবলিক, সংবিধান মানি না, মুছে ফেলতে হবে, মাঝখানে ৭১কেও মুছে ফেলার মতো অবস্থা, সব দিবস মুছে ফেলতে হবে। তো ওখান থেকে একটু একটু করে সরে আসছেন তারা। তো সেখানে তাদের সব কিছু একদম ক্রিস্টাল ক্লিয়ার করতে হবে। একটা রাজনৈতিক দল করলেই তো তার ঘোষণাপত্র থাকবে, কি করতে চান সেটা থাকবে, তাদের উদ্দেশ্য কি সেটা থাকতে হবে। এবং সর্বোপরি আপনি যেটা ফজলুভাই বললেন যে হুন্ডা গুন্ডা এবং সাহায্য নিয়ে বা রাজপ্রাসাদে দল বানিয়ে ক্ষমতায় যাওয়ার চিন্তা করা যাবে না। কারণ আমরা তো ফ্যাসিবাদের পুনরাবৃত্তি চাই না। তারাই এই কথাটা বলেন বারবার যে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি যাতে না হয় সেই জন্য সংস্কার চাই। সুতরাং ওনাদেরকে আগে একদম গণতান্ত্রিক পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে। মবের মুল্লুক চালু করলে হবে না, গায়ের জোরে কিছু করলে হবে না, জোর করে কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে হবে না। সুতরাং ফ্যাসিবাদের পুনরাবৃত্তি চাই না যেমন তারা বলেন, সেভাবে তারা নিজেরাই যদি ফ্যাসিবাদী কায়দায় চলা শুরু করেন বা ফ্যাসিবাদের মতো আচরণ করেন, সেটাও তো জনগণ প্রত্যক্ষ করবে। যে কথাটা বারবার বলা হয় যে আমরা শাসন দেখেছি, আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, সেখানে খুবই সুচতুরভাবে ৭১-এ কারা কী করছে ওটা আর কেউ বলে না। ওটা একটা চমৎকার রাজনৈতিক ফান। ৭১-এ কী হয়েছে, ৭১ যে দলটা তাদের নাম উচ্চারণ করে না, কারণ তারা ওই ৫৪ বছরে তারা ক্ষমতায় ছিল না। একবার ক্ষমতার ভাগাভাগিতে ছিল, ফজলুভাইদের পার্টির সাথেই ছিল, তারা তাদেরকে মন্ত্রীও বানিয়েছিলেন, ফ্ল্যাগও দিয়েছিলেন। আমি জানি না তারা এখন এটা কীভাবে অ্যানালাইসিস করেন, হয়তো করবেন, কারণ রাজনীতিতে তো অনেক কিছু হয় এবং আমরা নিশ্চয়ই আত্ম উপলব্ধি করবো, আত্মসচেতন হব, নিজেদের শুধরাবো। তো সুতরাং ৭১-এ তো আমরা এইসব দেখেছি, তাদের কথা কিন্তু অ্যাভয়েড করা হয়। তো অ্যাভয়েড করে এখন আপনি নতুন যে রাজনৈতিক দল করবেন, সেই রাজনৈতিক দলকে তাহলে এই সব বিষয়ে একদম ক্লিয়ার ধারণা নিয়ে জনগণের সামনে হাজির হতে হবে। আত্মপ্রকাশের দিন তারা যা বলেছে, এতে কি একটা ধারণা পান নাই? কিছুটা পাওয়া গেছে, বাট সব কিছু তো পরিষ্কার না। আত্মপ্রকাশের দিন আপনি বললেন এক কথা, তারপরে সার্জিস আলম যদি বলে যে হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত এদেশে নির্বাচনের কথা যারা মুখে আনা যাবে না, তাহলে কি হলো? তো এটা একটা এই বাক্যটাই তো ফ্যাসিবাদী বাক্য, আপনি এটা তো বলতেই পারেন না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমাদের যেমন
নাহিদ সাহেব বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এই বছর নির্বাচন করার উপযোগী না। এটা একজন রাজনীতিবিদ হিসেবে উনি বলতে পারেন, কিন্তু আমরা যদি পাল্টা প্রশ্ন করি যে আপনি যে 7 মাস ধরে উপদেষ্টা পরিষদে ছিলেন, তো এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার দায়িত্বটা কার ছিল? না, এর জন্য তো পতিত স্বৈরাচারকে দায়ী করছে ডক্টর পতিত স্বৈরাচার তো 5ই আগস্ট চলে গেছে। না, এখন তারা নানান ভাবে নানান ফর্মে। না, ওইটার ষড়যন্ত্র থিওরি, ওগুলো নিয়ে আমাদের আলোচনা করার কোনো দরকার নেই। এটা দায়ী করে তো কোনো লাভ হবে না, দায়ী না করে বরঞ্চ তারা যদি করেও থাকে সেটা নিয়ন্ত্রণের দায়িত্ব তো সরকারের। আপনি ষড়যন্ত্র থিওরি বলতে পারেন, আপনি যে কাউকে দায়ী করতে পারেন। এটা কখন হয়? যখন আপনি না আপনার দায়িত্ব পালন করতে পারেন না, এটা অতীতের সরকারগুলো করছে। যখন দেখা যায় কোনো দায়িত্ব পালন করতে পারছি না, তখনই একটা ওই যে ষড়যন্ত্র বের করে যে কারো না কারো ঘাড়ে চাপানোর চেষ্টা করা হয়। আমরা তো পরিষ্কারভাবে দেখছি যে আপনি কেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারেন, বিকজ আপনি পুলিশ ফোর্সকে এখনো মোটিভেট করতে পারেন নাই, নেতৃত্ব দিতে পারেননি। এটা স্বরাষ্ট্র উপদেষ্টা সহ এই উপদেষ্টা পরিষদের একটা বড় দুর্বলতা যে তারা পুলিশ ফোর্সকে এখনো মোটিভেট করতে পারেনি। আমরা তো বিপ্লব এইসব কী বলা হয় না, ওগুলো তো কিছু হয় নাই। আপনি তো পুলিশ ফোর্স 2 লাখ পুলিশ ফোর্সকে যদি আপনি নিগেট করতে চান, তাহলে তো আপনার 2 লক্ষ লাগবে, ন্যাশনাল গার্ড লাগবে। বানাইছিলেন ন্যাশনাল গার্ড? নাই। বানাইছেন আপনি গণবাহিনী? নাই। হ্যাঁ, এখন অক্সিলারি ফোর্স যোগ করতে যাচ্ছে। না যোগ করেন সেটা আপনি তো বানাননি আগে। আপনি কিন্তু যাদেরকে অক্সিলারি ফোর্স হিসেবে পুলিশের দায়িত্ব দেওয়া হবে এবং গ্রেফতারের ক্ষমতা দেওয়া হবে, তারা হচ্ছে প্রাইভেট সিকিউরিটি কোম্পানির গার্ড। এদের কি ক্যাপাসিটি আছে? ওইটা একটা চিন্তা। আমার মনে হয় ওইটার চিন্তাটা একদম পাগলামি। এটা নিয়ে আমি আসলে আলোচনা করছি না, এরকম একটা আলোচনা হচ্ছে। আপনি আমার বিল্ডিংয়ে যে প্রাইভেট গার্ড, তাকে আপনি গ্রেপ্তারের ক্ষমতা দিবেন? ও মাই গড! মানে এটা শুনতে ভালো লাগে, হাসি লাগে, বাট আমাদের কিন্তু আইনে আছে, আপনি একজন নাগরিক হিসেবে আপনি কিন্তু গ্রেপ্তার করতে পারেন যদি আপনার সামনে কোনো অপরাধ ঘটে। আপনার যদি সেই সাহস থাকে, আপনার যদি লোকবল থাকে, তাহলে আপনি তাকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হ্যান্ড ওভার করতে পারেন। সেটা আছে, সেই অর্থে আপনি একজন চৌকিদারকেও গ্রেপ্তারের দায়িত্ব দিতে পারেন। বাট কতটুকু কার্যকর হবে এটা দেখতে হবে। এটা কার্যকর হবে না, আসলে ওই কার্যকরিতা থাকবে না। আর নতুন দলের যে প্রশ্নটা ফজলু ভাইকে করলেন যে নিবন্ধন, হ্যাঁ নিবন্ধন হয়ে যাবে। নতুন দলের তো বিশাল অফিস আছে ঢাকায়, কেন্দ্রীয় শর্ত পূরণ করে ফেলছে, জেলায় অফিস, এগুলো পূরণ করা কোনো ব্যাপার না। এটা ওই যে ফজলু ভাই যেটা বলতে 48 ঘন্টার মধ্যে সব শর্ত পূরণ হয়ে যাবে। দল গঠনের আগেই কিন্তু অনেক জেলায় অফিস হয়ে গেছে। হ্যাঁ, তো সেটা তো তারা তো ওইটা নিয়েই করছে। এবং তখন আচ্ছা, ফজলু ভাই বলছিলেন যে অনেক লুটেরা শ্রেণীর লোকজন তাদেরকে সহায়তা করছে, তারা বলে শুভাকাঙ্ক্ষীরা করছে। এখন পর্যন্ত কারো নাম বলে নাই। সবাই কি স্বেচ্ছায় করছে, নাকি কোনো মতলবে করছে, নাকি ভয়ে করছে? আমাদের দেশে ধরেন যে এই রাজনৈতিক দলগুলোর যে তহবিল সংগ্রহ, এটা স্বচ্ছ নাই। সুতরাং এখানে ফজলু ভাই আছে, তার দলের কথা উনিও জানেন। বা আগেও একসময় আওয়ামী লীগের সেই একেবারে 60-এর দশকে কিন্তু আওয়ামী লীগের তহবিল সংগ্রহ স্বচ্ছ ছিল এবং মানুষকে জানানো হতো যে আমরা এইভাবে তহবিল সংগ্রহ করি। তো এইখানে একটা সংস্কার দরকার যে আপনি আওয়ামী লীগ বা বিএনপি বা যাতে যেই দল, সব দলেরই তহবিল সংগ্রহ আপনি অনলাইনে। এখানে স্বচ্ছতা আসলে কিন্তু অনেক দুর্নীতি অনিয়ম কমে যাবে। আপনি দেখেন যে কোন লুটেরা তাকে সাহায্য করছে, তখন আমরা বুঝবো। আজকে যদি একটা বড় লুটেরা গ্রুপ এই নতুন দলকে 100, 200, 500 কোটি টাকা দিয়ে দেয়, তাহলে তো বুঝেই যাবে যে কি হচ্ছে, তাদের নৈতিক অবস্থান কি, এবং যারা দিচ্ছে তাদের উদ্দেশ্য। এটা কিন্তু একমাত্র জামাতকে আপনি অনেক আলোচনা করতে পারি আমরা জামাতের এই জায়গাটা কিন্তু ওরা ইচ্ছা করলেই পুরা অনলাইনে দিয়ে দিতে পারবে। আরেকটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি। আমরা ফিরে এসে সংস্কার কমিশনের সংবাদ সম্মেলনের প্রতিবেদনটি নিয়ে কথা বলবো। আশা করি তখন আপনাদেরকে সাথে পাবো। স্বাগত আবারও গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রশ্নগুলো সহজ অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি ডিসেম্বরেই জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা। প্রধান নির্বাচন কমিশনারের একটি বক্তব্য থেকে আমরা বিষয়টি নির্ধারণ করেছি। আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান এবং সাবেক সচিব জনাব আবু আলম শহীদ খান। আমরা শুরুতে বলছিলাম যে জাতীয় ঐক্যমত্য কমিশন, সেই কমিশনের যিনি কো চেয়ারপারসন ডক্টর আলী রিয়াজ, তিনি আজ একটি সংবাদ সম্মেলন করেছেন এবং 6টি কমিশনের সুপারিশগুলো নিয়ে তিনি কথা বলেছেন। এ ব্যাপারে একটা প্রতিবেদন দেখে নিয়ে আমরা আলোচনায় ফিরব। জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি জানাতে সংসদ ভবনের এলইডি হলে সোমবারের ব্রিফিং। 2024 সালের জুলাই আগস্টের কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, এরই মধ্যে সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে 6টি কমিশন। তবে প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে করা হবে পুলিশের সংস্কার। বাকি 5টি কমিশনের 166টি সুপারিশ 34টি রাজনৈতিক দলের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এতে 3টি বিকল্প রাখা হয়েছে। সেগুলো হচ্ছে একমত,
একমত নই এবং আংশিকভাবে একমত। এই তিনটি বিকল্পের যে কোনো একটিতে টিক চিহ্ন দিয়ে মতামত জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আমরা অনুরোধ জানিয়েছি। একই সঙ্গে সংস্কার প্রস্তাবনা কখন ও কোন উপায়ে বাস্তবায়ন হবে সেটি নিয়েও 6টি বিকল্প দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলো তাদের পছন্দমতো টিক মার্ক দিয়ে বিকল্পগুলো বেছে নেবেন। কমিশনের ব্যাপারে আপনাদের প্রশ্ন থাকে, এখানে আমাদের সঙ্গে রাজনৈতিক দল ছাড়াও গুরুত্বপূর্ণ অংশীজনদের মতামত নেওয়া হচ্ছে বলে জানান ডক্টর আলী রিয়াজ। বলেন, 34টি রাজনৈতিক দলের অধিকাংশ দল যেসব বিষয়ে একমত হবেন সেগুলো নিয়েই আলোচনা করে জুলাই চার্টার বা জাতীয় সনদ তৈরি করবে কমিশন। দলগুলোর কাছে তাদের মতামত প্রাপ্তি সাপেক্ষে আমরা দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করব। এজন্য এখন পর্যন্ত আমরা কোনো সুনির্দিষ্ট দিনক্ষণ নির্ধারণ করিনি। যখন যে দলের মতামত পাওয়া যাবে সেই সময় থেকেই আলোচনা শুরু হবে। তবে কমিশনের বিভিন্ন প্রস্তাবনা নিয়ে এরই মধ্যে প্রভাবশালী রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ লক্ষণীয়। তবে এরপরও নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে না বলে মনে করেন তিনি। নীতিগতভাবে একমত হওয়াটা হচ্ছে প্রথম, প্রধান এবং জরুরি কাজ। সেই বিবেচনার থেকেই প্রস্তাবগুলো আছে। যদি অধিকাংশ এই অর্থে যে ঐকমত্যের প্রশ্নে যদি এই জায়গায় আসা যায় তাহলে একটা পথ পদ্ধতি বের করা যাবে। সহসভাপতি জানান, সংস্কার প্রস্তাবনাগুলো দেশের পাবলিক লাইব্রেরিতেও পাঠানো হয়েছে যাতে সাধারণ মানুষও এই নিয়ে তাদের মতামত জানাতে পারেন। আব্দুল্লাহ শাফি, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে এসেছি। ছোট করে শুনবো অ্যাডভোকেট ফজলুর রহমান। এই যে সংস্কারের এত বিশাল আয়োজন, এত কর্মযজ্ঞ, এত সব সুপারিশ, যদি ডিসেম্বরে নির্বাচন হয় তার কতটা বাস্তবায়ন করা সম্ভব হবে? আমি প্রথমত সংস্কার, সমন্বয়ক, বৈষম্য, এই দুইটা শব্দ এবং কমিশন, সংস্কার কমিশন, এই তিনটা শব্দ সবচেয়ে ঘৃণিত শব্দ হবে একটা সময় আসবে। কারণ উদ্যোগগুলো কি ভালো না? যেমন সৎ কথাটা খুব সুন্দর, অনেস্ট, সৎ, কিন্তু এই সৎ শব্দটা যদি আপনি মার আগে দিয়ে লাগাই দেন এটা হবে সৎমা। এরা সব হলো সৎমা। বিশেষ করে জনাব আলী রিয়াজ, আমার তার প্রতি ব্যক্তিগতভাবে আছে, রেসপেক্ট আছে, সম্মান করি। উনি একজন শিক্ষিত মানুষ, বাইরে আছেন, কিন্তু উনার কথা আমি শুনবো কেন? উনি তো এই দেশের নাগরিক না, উনি তো আমেরিকার নাগরিক। এই কথাটা কতদিন যাবে? জন্মসূত্রে এই দেশের নাগরিক, জন্মসূত্রে এই দেশের নাগরিকত্ব আছে। আমার দেশের জন্মসূত্রে, এই দেশের জন্মসূত্রে কত মানুষ আছে, ওনাকে 30 বার পড়াইতে পারবো। আমি চ্যালেঞ্জ করলাম, উনি আমার সামনে আইসা বসুক উনার মতো। আমি তো লেখাপড়া জানি না, আমার সামনে আইসা বসুক। উনি আমার অভিজ্ঞতার সামনে যদি বসতে পারে, আমি আর বলতে চাই না। উনি কেন আমাদের দেশের একজন সংবিধান সংস্কারক হিসাবে দাঁড়াবেন? এখানে বহু সংবিধান মানে বিশেষজ্ঞ বাংলাদেশে কত আছে, 153টা আর্টিকেল সংবিধানের, যে 1 থেকে ধরে 153 পর্যন্ত আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলে দেবো এই হলো 1, এই 2, এই 3, এই 7, এই 19, এই 122 বলে দেব। উনি আর মানুষ পাওয়া গেল না। একজন আমেরিকার নাগরিককে কেন আমার আনতে হবে? উনি যদি দেশের প্রতি এত ভালোবাসা থাকে তাহলে এই আমেরিকার না, আমরা তো আমেরিকায় গেলাম না। 2 বার আমি ফজলুর রহমান ইংল্যান্ডের নাগরিক হওয়ার 1979 সন 89 সন আমি ইংল্যান্ডে থাকার সুবিধা পাইছি নাগরিক হওয়ার। আর 14 সনে যখন আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়, সমস্ত 6 জন একসাথে বলছে, সিনেট মেম্বার, ইউ ফজলুর রহমান, বি দ্য হিয়ার ইন আমেরিকা, ইউ শুড নট গো বিকজ দি প্রেসিডেন্ট অফ বাংলাদেশ হ্যাজ ফাইলড এ কেস এগেনস্ট ইউ, রাষ্ট্রদ্রোহ মামলা তোমার নামে। আমি ওখানে থাকতে, আমরা তো থাকি নাই, আমি দৌড়ায় আইসা পড়ি, 3 দিন থাকতে পারি না বাইরে। উনি 40 বছর যাবৎ বাইরে আছে, অত মজায় আমেরিকাতে। এখানে আইসা যেভাবে কথা কইল উনি, এই কথাগুলো সব হলো গোলমাল লাগানোর কথা। সব এই সমস্ত কথাগুলো গোলমাল লাগানোর কথা, এবং যে চেহারাগুলো আমি দেখলাম সব হলো গোলমাল লাগানোর চেহারা। এবং এটা খুঁজতে হবে, ওই যে বিদেশি টাকাটা আসছে $29 লক্ষ, এই ভদ্রলোকদের মধ্যে কারো দরজার ভিতরে গেছে কিনা টাকাটা। এরা হইল
নির্বাচন না শুধু বাংলাদেশে যাতে সুস্থ পরিস্থিতি সৃষ্টি না হয় সেই কারণ এবং দীর্ঘদিন যাতে তারা বিনা নির্বাচনে ক্ষমতায় থাকতে পারে এবং ক্ষমতার স্বাদ উপভোগ করতে পারে সেই কারণে এই সব প্রশ্নগুলো তারা সামনে নিয়ে আসছে এবং একটা প্রশ্ন কেউ একমত হবে না আমি এই কথাটা বলতে পারি একটা প্রশ্ন কেউ একমত হবে না কারণ ওনারা ওনাদের যে কালো চেহারাটা অলরেডি দেখায় ফেলছে সবার সামনে এরপর আর মানুষ ওনাদেরকে বিশ্বাস করার কোনো কারণ নাই আমি এই সংস্কার মানি না আমি ফজলুর রহমান বললাম আই এম এ ফ্রিডম ফাইটার আমি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম আমি এখানে যারা আছে সবার চেয়ে বয়স আমার বেশি তো আপনার দল তো অনেক সংস্কারের প্রস্তাব দিয়েছে এবং কোনটা? অনেকগুলো এটা হলো আমার দলীয় প্রস্তাব 31 দফা জি এই প্রস্তাবের মধ্যে অনেকগুলো জিনিস আছে যেগুলো সবাই সমর্থন করি আমরা অনেকগুলো জিনিস আছে ওনারাও করে সবাই করে এইগুলো তো হলো কমন জি এটা তো পটাপট দস্তখত দিয়া এরপরে যেটা বললো ও মা কি কি করব তারা গণপরিষদ ইলেকশন করব কি করব অর্ডিন্যান্স দিয়া করব গণভোট প্রথমে বলছে অর্ডিন্যান্স দিয়া করা যাবে কিনা পরে বলছে গণভোট এরপরে বলছে গণপরিষদের ইলেকশন জি এই দেশে আর যদি গন্ডগোল লাগায় আর যদি রক্ত জড়ে সমস্ত দায়িত্ব এদের এবং এই দায়িত্ব তাদের ইউনূস সাহেব সহ তাদেরকে নিতে হবে এই সব কি কথা বলবো এইসব জটিল এবং কুটিল এবং গণবিরোধী কথা বইলা তারা যদি এইসব করে সমস্ত দায়িত্ব রক্তের দায়িত্ব সব তাদেরকে নিতে হবে জি শহীদ ভাই একদম ছোট করে 1 মিনিটে শুনবো এই সংস্কারের ভবিষ্যৎ নিয়ে না মানে প্রথম হলো যে মাল্টিপল চয়েস আমার মনে হয় পরীক্ষার মতো লাগছে না যে আপনি একটা রাজনৈতিক দলের কাছে পাঠাই দিলেন যে আপনাকে 4টা অপশন দিলাম এরকম পরীক্ষা দিয়েছিলাম আমরা বিসিএস পরীক্ষা বা আরো পরীক্ষায় মাল্টিপল চয়েস থাকে পৃথিবীর অনেক দেশে মাল্টিপল চয়েস তো ওনারা পুরা বাংলাদেশের পলিটিক্যাল পার্টি পুরা জাতির একটা পরীক্ষা নিচ্ছেন কিনা এটা একটা শিক্ষক নীতি উনি শিক্ষক ওনার সম্পর্কে তো ফজলু ভাই যা বলছে উনি নিশ্চয়ই জবাব দেবেন জবাব দেওয়া উচিত ওনার ব্যাপারে তো এই কথাটা বারবার বলা হচ্ছে যে উনি বাংলাদেশেরই নাগরিক না বাংলাদেশকে যদি এত ভালোবাসেন বাংলাদেশকে যদি উন্নত করতে চান বাংলাদেশে যদি একটা স্বর্গ রাজ্য বানাতে পারেন আমেরিকান নাগরিকত্ব ছেড়ে দিয়ে বাংলাদেশে বসবাস করেন সারেন্ডার ইউর পাসপোর্ট অ্যান্ড কাম এবং কথা বলেন তো এই মাল্টিপল চয়েস রাজনৈতিক দলগুলো ওনাদের কাছে যাওয়ার পরে আমি জানি না ফজলু ভাই পার্টি এটা জবাব দেবে কেন আমি তো মনে করি একটা রাজনৈতিক দলের এটা জবাব দেওয়াই দরকার নাই আমি আমার প্রথম আলোচনায় ঐক্যমত্য নিয়ে যে ফান্ডটা করেছি ওখানে আমি আবার যাচ্ছি এই যে 34টা দলের মধ্যে ঐক্যমত্য মানেটা কি 34টার মধ্যে একটা দল 2টা দল 3টা দলের কাছে বাংলাদেশে যদি সমস্ত মানুষের সমর্থন থাকে তাহলে আমি 3টা দল কি ঐক্যমত্য হলো সেটাই হলো ঐক্যমত অনেক ধন্যবাদ জনাব আবু আলম শহীদ খান অনেক ধন্যবাদ অ্যাডভোকেট ফজলুর রহমান আপনারা যারা শুরু থেকে ছিলেন বা পরে যুক্ত হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে শেষ করছি অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টায় এবং এই অনুষ্ঠানে ফিরে আসবো আগামীকাল রাত 9টায় শুভরাত্রি